শুনলাম তোর স্বামী নাকি তার রক্ষিতার সাথে থাকছে। কথাটি বলেই মনে মনে হাসল পাখি। কাজলের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার বলল, কথাটা কি সত্যি, নাকি অস্বীকার করবি? অবশ্য তুই অস্বীকার করলেও কোনো লাভ নেই, কারণ সত্য কখনো চাপা থাকে না। কাজল ওর হাতে থাকা ছুরি দিয়ে আলু কাটতে কাটতে পাখির কথার প্রতি উত্তরে বলল, একদম সত্য কথা শুনেছ, অস্বীকার কেন করব? কাজলের কথা শুনে পাখির মন যেন নেচে উঠল। এমন একটি সুযোগেরই তো অপেক্ষা করছিল পাখি। ভালো একটি সুযোগ পেয়েছে কাজলকে শিক্ষা দেওয়ার। তাই পাখি মনের আনন্দে কাজলকে খোঁচা মেরে বলল, তা নিজের স্বামীর কুকীর্তির কথা লুকানোর চেষ্টা তো অনেক করলি, কিন্তু শেষমেশ কথাটি তো জানতেই পেরে গেলাম, তাই না? আফসোস, এত করে চেষ্টা করেও স্বামীকে আঁচলে বাঁধতে পারলি না। কাজল মুচকি হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, মানুষ চেষ্টা করলেই তো আর সত্য চাপা দিয়ে রাখা যায় না। যেমন ধরো কিছুদিন আগে যে তুমি একটি নেশাখোর ছেলের সাথে পালিয়ে গিয়েছিলে নিজের স্বামীকে রেখে। এই কথাটিও তো চাপা দিয়ে রাখার কত চেষ্টা করেছ, কিন্তু কথাটি কি আর চাপা রাখতে পেরেছ? সেই তো আমরা জেনেই গেলাম। কিন্তু আফসোস, ছেলেটির সাথে দুদিনের বেশি থাকতে পারলে না। কাজলের কথাটি শুনেই জ্বলে উঠল পাখি। এতক্ষণ শান্তভাবে কাজলকে শিক্ষা দিতে চাইছিল, কাজলকে খোঁচা মেরে শান্তি পেতে চাইছিল। কিন্তু কাজল এখন ওর সাথেই যেন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তাই পাখি এখন সোজাসুজি করে বলল, তুই কি মনে করেছিস শুভ্র কেন তোকে রেখে অন্য মেয়ের সাথে থাকছে? কারণ তোর চরিত্র ঠিক না। তুই ওকে ফাঁসিয়ে বিয়ে করেছিলি। তোর বিয়ের চর্চা এখনো সকলের মুখে মুখে শোনা যায়। তাই তো এখন তোকে তোর বাড়ির মানুষগুলোও ঠিকভাবে দেখতে পারে না। এতক্ষণ চুপচাপ আলু কাটতে কাটতে কাজল নিজের কাজ করছিল ও পাখির কথায় শান্তভাবে উত্তর দিচ্ছিল। কিন্তু পাখির কথাটি শুনেই কাজল নিজের হাতে থাকা ছুরি সোজা তাক করল পাখির দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পাখির দিকে তাকিয়ে কাজল বলল, আমার মনে হচ্ছে তোমার এইবার আমার স্বামীর উপর মন এসেছে। অন্য সকল সময় অবিবাহিত ছেলেদের সাথে পালাও, কিন্তু এইবার মনে হচ্ছে তুমি আমার স্বামীকে নিয়ে পালাতে চাইছো। তোমার যদি এতই রুচি থাকে ওই চরিত্রহীনের উপর, তাহলে তুমি চাইলেই আমি তোমাকে ওর ওই রক্ষিতার অ্যাড্রেস এনে দিতে পারি। এতে তোমার সুবিধা হবে ওকে পটাতে। কি চাও অ্যাড্রেস? পাখিও কিছু কম যায় না কাজল থেকে, তাই পাখি কাজলের কথার প্রতি উত্তরে বলল, ও এইবার বুঝতে পেরেছি কেন তুই তোর স্বামীকে ফিরিয়ে আনতে চাইছিস না। তোর প্রেমিক তো এই বাড়িতেই আছে। তোর স্বামী আসলে তো আর প্রেমিকের সাথে। আর কিছু বলার আগেই জোরে একটি চড়ের শব্দ হলো। পাখি নিজের গালে হাত দিয়ে ফুঁসছে কাজলের দিকে তাকিয়ে, কারণ কাজল ওকে থাপ্পড় মেরেছে। তখনই কিচেনে আগমন ঘটে কাজলের শাশুড়ি সালেহা বেগমের। পাখির গালে দাগ দেখে উদ্বিগ্ন হয়ে পাখিকে জিজ্ঞেস করল সালেহা বেগম, তোর গালে কি হয়েছে? 5 আঙুলের দাগ দেখা যাচ্ছে। পাখি সালেহা বেগমকে দেখে ভালো একটি সুযোগ পেয়ে গেল কাজলকে শিক্ষা দেওয়ার। তাই সালেহা বেগমের উদ্দেশ্যে পাখি বলল, খালাম্নি, কাজল আমাকে থাপ্পড় মেরেছে। আমি তো শুধু ওকে বলেছিলাম ও যেন শুভ্রকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। কিন্তু ও আমাকে বলল ও চায় না শুভ্র বাড়ি ফিরে আসুক। আমি যখন ওকে এই সকল কথা বলে বুঝাচ্ছিলাম তখনই ও আমাকে থাপ্পড় মেরে দিয়েছে। এইখানে আমার দোষটা কোথায় বলো? সালেহা বেগম পাখির উদ্দেশ্যে বলল, আচ্ছা, আমি দেখছি, তুই যা। পাখি সালেহা বেগমের কথা শুনে নাচতে নাচতে চলে গেল সেখান থেকে, এবং বিড়বিড় করে বলে উঠল, এখন কাজলের ভালো মতো শিক্ষা হবে, যখন খালাম্নি ওকে ইচ্ছেমতো বকবে। পাখি সেখান থেকে চলে যেতেই সালেহা বেগম কাজলের দিকে তাকায়। কাজল সালেহা বেগমের দিকে না তাকিয়ে ব্যস্ত হাতে নিজের কাজ করতে থাকে। কাজলের এই ব্যবহার কি সালেহা বেগমকে অবজ্ঞা করার জন্য, নাকি কাজল সালেহা বেগমের কাছ থেকে কিছু লুকাতে চাইছে, বিষয়টি বোঝা দেয়। সালেহা বেগম কাজলের হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে বলল, আর কতদিন অন্যদের জন্য নিজেকে কষ্ট দিবি কাজল? কাজল নিশ্চুপ। সালেহা বেগম কাজলকে নিজের সাথে ঝাপটে ধরে বলল, আমাকে মাফ করে দে মা। না আমি একজন ভালো মা হতে পেরেছি, আর নাই একজন ভালো শাশুড়ি। যদি একজন ভালো মা হতে পারতাম তাহলে আমার ছেলে শুভ্রকে মানুষ করতে পারতাম। ওকে ভালোভাবে মানুষ করতে পারলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। কাজল সালেহা বেগম থেকে নিজেকে ছাড়িয়ে সালেহা বেগমের উদ্দেশ্যে বলল, তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার এখানে কোনো দোষ নেই। দোষ তো আমার যে তোমার ছেলের জীবনে উটকো ঝামেলা হয়ে এসেছিলাম। তোমার ছেলে আগের থেকেই অন্য একটি মেয়েকে ভালোবাসে জানার পরেও তাকে বিয়ে করতে হয়েছে আমার। দোষ তো আমারই, আমি তো শুভ্রকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আমার চরিত্র। চুপ, আর একটি কথাও বলবি না। মানুষ যাই বলুক না কেন, আমি খুব ভালোভাবে জানি এতে তোর কোনো দোষ ছিল না। আর নাই তোর চরিত্রে কোনো দোষ আছে।
যারা তোর সাথে অন্যায় করেছে তাদের শাস্তি আল্লাহ তায়ালা দিবেন। এমন করুণ শাস্তি হবে তাদের যা তুই বা আমি কখনো দিতে পারবো না। তুমি মা হয়ে নিজের সন্তানের জন্য বদদোয়া করছো চাচি আম্মু। সালেহা বেগম তাকালো কবিতার দিকে। কবিতা দাঁড়িয়ে আছে কাজল ও সালেহা বেগমের কিছুটা দূরে। সালেহা বেগম কবিতার কথার প্রতি উত্তরে বলল, আমি শুধু আমার সন্তানকে বদদোয়া দেয়নি, যারা কাজলের সাথে অন্যায় করেছ ওর আপন মানুষ হয়েও কাজলের সাথে প্রতারণা করেছে। আমি তাদের সকলকে বদদোয়া দিচ্ছি। এর মধ্যে যদি আমার নিজের সন্তানও শামিল থাকে, তাহলে হ্যাঁ আমি দিচ্ছি আমার ছেলেকে বদদোয়া। কথাটি বলেই সালেহা বেগম চলে গেল কিচেন থেকে, কিন্তু সালেহা বেগমের চোখে অশ্রু টলমল করছে, তা চোখ এড়ায়নি কাজল কিংবা কবিতার। কবিতা কাজলের উদ্দেশ্যে কিছু বলবে তার আগেই কাজল কবিতার উদ্দেশ্যে বলল, আমার কাজ শেষ, সব তরকারি কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো রান্না করার দায়িত্ব তো। আমি আর কিছু করতে পারবো না। কথাগুলো বলেই কাজল কবিতার দিকে না তাকিয়ে প্রস্থান করল। কবিতা শুধু নীরবে তাকিয়ে দেখল ওর ছোট বোনের অভিমান। যেই বোনের জান ছিল একসময় কবিতা, সেই বোন এখন ওর দিকে ফিরেও তাকায় না। আগে সবসময় কাজল কবিতার আগে পিছে ঘুরে বেড়াত, কবিতাকে ছেড়ে থাকতে পারত না। কবিতার সব কথা শোনার চেষ্টা করত। কিন্তু এখন যেন কবিতার ছাটুকু দেখলেও কাজল নিজের মুখ ফিরিয়ে নেয়। কবিতাকে দেখলে সবসময় এড়িয়ে চলে। কাজলের এই আচরণগুলো যে কবিতার হৃদয় জ্বলিয়ে ছারখার করে দেয়, তা কি কাজল দেখে না? কাজল নিজের রুমে যাচ্ছিল, তখনই আবার পাখি কাজলের উদ্দেশ্যে বলে উঠল, কোথায় যাচ্ছিস নিজের প্রেমিকের সাথে দেখা করতে? কাজলের পা থেমে যায়। কাজল মুচকি হেসে পাখির উদ্দেশ্যে বলল, একটি থাপ্পড়ে মনে হয় মন ভরে নি। আরও খেতে চাও? থাপ্পড় তো তুই খাবি, তাও আবার নিজের স্বামীর হাতে। কারণ তোর স্বামী বাড়ি ফিরে আসছে। আমার মনে হয় এইবার সাথে ওর প্রেমিকাকে ও নিয়ে আসবে। আমার এখন তোর জন্য অনেক মায়া হচ্ছে রে। এত কিছু করেও স্বামীর মন পেলি না। এখন স্বামীর সাথে সাথে সতীনেরও সেবা করতে হবে। তুমি আমার কথা বাদ দিয়ে নিজের কথা চিন্তা করো। তোমার তো এখন ভাবা উচিত পরবর্তীতে কোন ছেলের সাথে লাইন মারতে পারবে। কারণ তোমার তো আবার একটা ছেলেতে মন ভরে না। কিন্তু এইবার সাবধান থেকো, কারণ এইবার যদি তোমার স্বামীর হাতে ধরা খাও তাহলে তোমার স্বামী তোমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। কথাগুলো বলে চলে যায় কাজল, আর এদিকে রাগে ফুঁসছে পাখি। কাজল নিজের কাজ শেষ করে রুমের ভিতরে প্রবেশ করতেই হঠাৎ করে ওকে দুজন মেয়ে এসে ঝাপটে ধরল। এমন ভাবেই ঝাপটে ধরেছে যে কাজলের দম ছাড়তেও কষ্ট হচ্ছে। প্রথমে কাজল এমন অদ্ভুত আচরণে কিছুটা হোঁচকচিয়ে গেলেও পরে ঠিকই বুঝতে পারল এই কাজটি আসলে কাদের। কাজল নীরবে মুচকি হেসে মেহরিন ও মায়ার উদ্দেশ্যে বলল, তোরা কি কখনো বড় হবি না? না হব না। আমরা আমাদের আপুদের জন্য আমরা সবসময় ছোট থাকব। এখন আমাকে ছাড়, তোরা আমাকে তো চ্যাপ্টা করে ফেলেছিস। কাজলের কথায় ওকে ছেড়ে দেয় মেহরিন ও মায়া। কাজল খাটের উপরে আয়ুষ ও হিমেল, ওদের চারজনকেই একসাথে নিজের রুমে দেখে ভ্রু কুঁচকে ফেলল কাজল, এবং ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি ব্যাপার আজ তোরা আমার রুমে? হিমেল কাজলের কথায় নিজের চশমাটি ঠিক করে বলল, কেন আপু, আমরা কি তোমার রুমে আসতে পারি না? আমরা কি তোমার পর? অবশ্যই আসতে পারিস, কিন্তু তোরা গ্রুপ বানিয়ে তো আর শুধু শুধু আসিস না। অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। তুমি ঠিকই বলেছ, আমরা তোমাকে কিছু বলতে এসেছি। কিন্তু আমাদের ভয় হচ্ছে তুমি কষ্ট পাবে। কি বলতে এসেছিস বলে ফেল। আমার কাছে কিছু বলতে কখনো সংকোচ বোধ করবি না। বড় মেজো চাচ্চু ফোন করেছিল শুভ্র ভাইয়াকে, চাচ্চু ভাইয়াকে বাড়িতে আসতে বলেছে। হিমেলের কথার প্রতি উত্তরে কাজল বলল, এতে আমি কি করতে পারি? সকলে অবাক হলো কাজলের কথা শুনে। ওরা তো মনে করেছিস কথাটি শুনে কাজল অবশ্যই কোনো প্রতিক্রিয়া জানাবে। কিন্তু এমন কিছুই হলো না, উল্টো কাজলের শীতল প্রতিক্রিয়া দেখে ওরা চারজন বিব্রত বোধ করল। মেহেরুন কাজলের সামনে এসে বলল, আপু তুমি কষ্ট পাওনি? কষ্ট তখনই মানুষ পায়, তোমাকে যখন এমন কেউ ধোঁকা দেয় যার উপর তুমি অনেক বেশি বিশ্বাস করতে। কিন্তু আমি কখনো শুভ্রের উপর এত বিশ্বাস করিনি। আমি ও এই বাড়ির সকলেই আগের থেকেই জানি যে শুভ্র অন্য একটি মেয়েকে ভালোবাসত। না, আমি কখনো বিয়ের আগে সূত্রকে এমন চোখে দেখেছি, না ও আমাকে। তবে হ্যাঁ, বিয়ের পর ওর থেকে এমন কিছু আশা করিনি আমি। কথাগুলো বলেই একটি নিঃশ্বাস ফেলল কাজল। কাজলের কথা শুনে চোখে মায়ার চোখে পানি এসে পড়ল। মায়া তো বেশ ভালোভাবে জানে কাজলের কষ্টটি আসলে কোথায়। মায়া অশ্রু সিক্ত নয়নে কাজলের দিকে তাকিয়ে বলল, আপু সবকিছু এভাবে উল্টপালট কিভাবে হয়ে গেল? সবকিছু কতটা সুন্দরভাবে চলছিস। আমরা সকলে কত খুশি ছিলাম তোমার বিয়ে নিয়ে। কিন্তু এখন দেখ, বিয়ের পর শুধু কষ্ট ছাড়া আর অন্য কিছু পাওনি তুমি। মায়ার কথার প্রতি উত্তরে আয়ুষ বলল,
বিয়েটা যদি সঠিক মানুষের সাথে হতো তাহলে সবাই খুশি থাকতো। কিন্তু এখন সকলের সম্পর্ক একটি গোলক ধাঁধায় পড়ে গিয়েছে। না কেউ নিজেদের সম্পর্ক ছিন্ন করতে পারছে আর নাই একজন আরেকজনের সাথে সুখে থাকতে পারছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কাঠের তৈরি একটি চেয়ারের সাথে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে মেঘালয়। পুরো রুম জুড়ে রয়েছে অন্ধকার। এই অন্ধকার এখন মেঘালয়ের জীবনের এক বিশেষ অংশ হয়ে গিয়েছে। সব সময় যে মেঘালয়ের এখন অন্ধকারে ডুবে থাকতে ভালো লাগে। রুমের লাইট জ্বালাতেই নিজের চোখ কুঁচকে ফেলল মেঘালয়। তখনই ওর সামনে কবিতা হাসি মুখে একটি কফির মগ এগিয়ে দিয়ে বলল, তোমার কফি। মেঘালয় কিছু সেকেন্ড কবিতার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল এবং কবিতার উদ্দেশ্যে বলল, তোমাকে না বলেছি আমার জন্য কিছু করবে না তুমি। তুমি শুধু নিজের কথা ভাববে। মেঘালয়ের কথা শুনে কবিতা মুচকি হেসে বলল, স্ত্রী যদি স্বামীর কথা না ভাবে তাহলে কার কথা ভাববে? তুমি আমার স্বামী। আমার প্রথম ও প্রধান কাজই হলো তোমাকে নিয়ে ভাবা। তুমি সেই স্বামীর কথা বলছো যে তোমাকে কখনো স্ত্রীর অধিকার দেয়নি, যে কখনো তোমাকে ভালোবাসেনি, যে তোমাকে কখনো ভালোবেসে ছুঁয়ে দেখেনি, যে এখনো বলে তোমাকে কখনো ভালোবাসতে পারবে না। তার কথা কেন ভাব তুমি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই। আমি একদিন না একদিন ঠিকই তোমার মনে জায়গা করে নিব। তুমি দেখো তুমি একদিন নিজে আমাকে তোমার স্ত্রীর মর্যাদা দিবে। মেঘালয় কবিতার কথা শুনে হাসে কিন্তু কিছু বলে না। চুপচাপ বের হয়ে যায় রুম থেকে। কবিতা মেঘালয়ের যাওয়ার পানে উদাস মনে তাকিয়ে থাকে এবং মনে মনে বলল, তুমি কি বুঝো না মেঘালয় আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি অতীতে যেই ভুলগুলো করনি সেই ভুলের জন্য নিজেকে এখনো শাস্তি দিচ্ছ। তোমার যে কোনো দোষ ছিল না। পরিচয় পর্ব। সৌদাগর বাড়ির 3 পুত্র, আজিজ সৌদাগর, আসলাম সৌদাগর ও আশিস সৌদাগর ও তাদের এক বোন মারুফা। 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় হলো আজিজ সৌদাগর, যার ঘরে একজন ছেলে ও একজন মেয়ে। ছেলের নাম শুভ্র ও মেয়ে মোহনা। মেঝো ভাই আজিজ সর্দার 2 জন ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে মেঘালয়, ছোট ছেলে হিমেল ও মেয়ে মেহরুন। হিমেল ও মেহরুন দুজনে যমজ। ছোট ভাই আশিস, যার 2টো মেয়ে কবিতা ও কাজল। মায়া ও আয়ুষ হলো মারুফার ছেলে মেয়ে, যারা মারুফার এখন সৌদাগর বাড়িতেই থাকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আসতে পারি? দরজায় টোকা দিয়ে ভিতরে আসার অনুমতি চাইল কাজল। দরজার দিকে তাকিয়ে মোহনা মুচকি হেসে বলল, আয়। বাড়ির সকল ভাই বোনদের মধ্যে বড় হচ্ছে মোহনা। তাই মোহনা সবাইকে তুই বলে সম্বোধন করে। কাজল মুচকি হেসে ভিতরে প্রবেশ করতেই মোহনা নিজের হাতে থাকা উপন্যাসের বই টেবিলের উপরে রেখে দেয়। তখনই কাজল সোজাসাপটা মোহনার উদ্দেশ্যে বলে উঠল, শুনলাম তোমার ভাই আসছে। আমিও শুনেছি। ওকে বাবা আসতে বলেছে তোর সাথে সংসার করতে। মোহনার কথা শুনে কাজল শান্ত কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমাদের সংসার আধো হবে? হতো যদি তোদের দুজনার মধ্যে একজনের মনে এই সংসার বাঁচানোর চেষ্টা থাকব। একজনের চেষ্টায় অনন্ত কিছুটা ঠেলে ঠুলেও তোদের সংসার আগে বাড়ানো যেত। কিন্তু তোদের দুজনার মনেই অন্য কেউ, এমন অবস্থায় তোদের দুজনার সংসার হওয়া অসম্ভব। আমার মনে কেউ নেই আপু। তুই আমাকে মিথ্যে বলছিস। নিজেকে যেভাবে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভুলাতে চাইছিস তেমনি তুই ভাবছিস আমিও তোর মিথ্যে সান্ত্বনা শুনে বিশ্বাস করে নেই। 6 বছরের ভালোবাসা কি ভুলা এতটাই সহজ? না, সহজ নয়। কিন্তু তাহলে আমিও দোষী, কারণ তোমার ভাইয়ের স্ত্রী হওয়া সত্ত্বেও আমি যদি অন্য কাউকে ভালোবাসি তাহলে আমি তো দোষীর কাতারে পড়ি। না, তোর দোষ নেই। আমার ভাই নিজের 2 বছরের ভালোবাসার জন্য নিজের বাড়ি ঘর, নিজের স্ত্রীকেও ত্যাগ করেছে। আর তুই নিজের ভালোবাসার মানুষের দিকে চোখ তুলে তাকিয়েও দেখিস না। এই বাড়ির প্রত্যেকটি ব্যক্তি সাক্ষী তোরা একজন আরেকজনকে কতটা ভালোবেসেছিস, তবুও কিভাবে ওরা সকলে তোর জীবনটা নষ্ট করে দিল। পুরনো কথা বলে লাভ নেই, যা চলে গিয়েছে তা নিয়ে ভেবে আমরা কিছুই করতে পারবো না। এখন আমাদের নতুন কিছু ভাবা উচিত। তাই আমি ভাবছি পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসবো, যেন তোমার ভাই অন্য মেয়ের দিকে আর না তাকায়। কথাগুলো বলেই কাজল তাকায় মোহনার দিকে। মোহনা ও কাজলের দিকে তাকায়, তখনই ফিক করে হেসে ওঠে দুজনে। কাজল এতই হাসছে যে হাসতে হাসতে কাজলের খারাপ অবস্থা হয়ে যাচ্ছে।
কিন্তু কাজলের হাসি থামার কোনো নাম নেই, তাই তখনই মোহনা হঠাৎ ঝাপটে ধরল কাজলকে। কাজল ও মোহনাকে দু হাত দিয়ে ঝাপটে ধরে শব্দ করে কেঁদে উঠল। কেন যেন কাজল বাড়ির সকলের সামনে নিজের কষ্ট লুকাতে পারলেও মোহনার সামনে কিছুই লুকাতে পারে না। অবশ্য আগে কাজলের কিছু প্রিয় মানুষ ছিল যাদের সামনে নিজের মন খুলে সব কথা প্রকাশ করতে পারত কাজল। কিন্তু এখন তারা নজরের সামনে হলেও মনের দিক থেকে অনেক দূরে। কেমন আছো মায়াবতী? কে আপনি যে আমাকে রোজ ফোন করে ডিস্টার্ব করেন? আমি আপনাদের পরিচয় জানতে চাই। মায়া ভাবুক হয়ে বসে রয়েছে। প্রায় আজ 1 বছর ধরে অচেনা নাম্বারটির থেকে ফোন আসছে। মায়া লোকটির সাথে কথা বললেও এখনো লোকটির পরিচয় মায়া জানতে পারেনি। লোকটি মায়ার সকল খবর তার কাছে রাখে, ওদের বাড়িতে কি চলছে তাও বেশ ভালোভাবে জানে। কিন্তু মায়া যে লোকটির সম্পর্কে কিছুই জানে না। মায়া না চাইতেও যেন লোকটির সাথে জড়িয়ে যাচ্ছে। প্রতিদিন মায়া ভাবে আজ আর ফোন রিসিভ করবে না, কথা বলবে না ওই অচেনা ব্যক্তিটির সাথে, কিন্তু না চাইতেও মায়া ফোন রিসিভ করে থাকতে পারে না। হয়তো এইটা এই কারণে হয় কারণ ফোনের ওপাশে থাকা লোকটি মায়ার সকল কষ্টের কথা বুঝে ফেলতে পারে। ফোনের ওপাশে থেকেই মায়ার অনেক বেশি খেয়াল রাখে, আর যখন লোকটি মায়াকে মায়াবতী বলে ডাকে মায়ার অনেক ভালো লাগে। মায়া জানে না এই ভালোলাগা কারণগুলো কি। কথাগুলো ভেবে মায়া নিজের ফোন হাত থেকে রেখে দেয়। কাল অনেক কাজ আছে। কাল মায়া, মেহরিনের, হিমেল ও আয়ুষ সকলের প্রথম দিন ভার্সিটিতে। তাই ওর মধ্যে কিছুটা ভয় কাজ করছে, আবার কিছুটা আনন্দ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিশাল ডাইনিং টেবিলে খাবারের আয়োজন করা হয়েছে। সৌদাগর বাড়ির 3 গিন্নি, বড় গিন্নি আমেনা সৌদাগর, মেজ গিন্নি কোকিয়া সৌদাগর ও ছোট গিন্নি তামান্না সৌদাগর মিলে খাবার টেবিল সাজাচ্ছে। মেহরুন, মায়া, হিমেল ও আয়ুষ টেবিলের সামনে চেয়ারে বসে গল্প করছে। কাল থেকে ওদের জীবনের এক নতুন অধ্যায় শুরু। সকলে একসাথে এক নতুন প্রতিষ্ঠানে পড়তে যাবে, যেখানে নতুন বন্ধু, নতুন মানুষ, নতুন সব মুখ। তাই তো ওদের মধ্যে আলোচনার কোনো শেষ নেই। ডাইনিং টেবিলে নিজেদের বরাদ্দকৃত চেয়ারে এসে বসলেন আজিজ সৌদাগর, আসলাম সৌদাগর ও আশিস সৌদাগর। 3 ভাই চেয়ারে বসতেই অশান্ত পরিবেশ যেন মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। সকলে চুপ করে নিজের টেবিলে সুন্দর করে বসে রইল, যেন ওদের থেকে ভদ্র বাচ্চা আর দুটো পাওয়া যাবে না এই দুনিয়াতে। যখন সবাই খাবার খেতে শুরু করল তখনই আজিজ সৌদাগর কাজলের উদ্দেশ্যে বলল, আমি শুভ্রকে বাড়িতে আসতে বলেছি, আমি চাই তুমি শুভ্রের সাথে কথা বলে নিজেদের মধ্যের সকল ঝামেলা মিটিয়ে ফেলো। সকলে খাওয়া বাদ দিয়ে তাকালো আজিজ সৌদাগরের দিকে। কাজল বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না আজিজ সৌদাগরের কথায়। ও চুপচাপ নিজের খাবার খাচ্ছে। তখনই আশিস সৌদাগর কাজলের এরূপ আচরণ দেখে ক্রোধিত হয়ে কাজলের উদ্দেশ্যে বলল, বড় ভাইয়া তোমাকে কিছু বলেছে কাজল, তুমি উত্তর দিচ্ছ না কেন? কাজল সরাসরি তাকালো ওর বাবার চোখের দিকে। কাজলের চোখের ভাষা শান্ত, কিন্তু এই শান্ত চোখের ভাষাতেও যেন কাজল অনেক কিছু বলতে চাইছে ওর বাবাকে, যা বুঝতে পারা হয়তো অসম্ভব আশিস সৌদাগরের কাছে। আশিস সৌদাগর এবার কিছুটা চিৎকার করে বলে উঠল, কি বলেছি শুনতে পাওনি? শুনতে পেয়েছি। তাহলে কিছু বলছো না কেন? বাবার কথায় কাজল একটি তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, কি বলবো, সব কিছু তো আপনি বলে দিলেন। আপনি কি আমার বলার জন্য কিছু রেখেছেন? নাকি আমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে একবার কথা বলার প্রয়োজন বোধ করেছেন? কিছুই করেননি, তাহলে এখন আমাকে জিজ্ঞেস করার মানে কি? তোমার জবান অনেক বড় হয়ে গিয়েছে, তাই বড়দের সাথে বেয়াদবি করছো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গিয়েছো। আশিস, কি করছিস তুই? শুধু শুধু মেয়েটিকে বকছিস কেন? কাজল ভুল কিছু বলেনি। জীবন ওর, তাই ওর জীবনের সাথে সিদ্ধান্ত নেওয়ার সকল অধিকার আছে কাজলের। বড় ভাইয়ের কথা শুনে আশিস সৌদাগর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, দিয়েছিলাম না সুযোগ ওকে, ওর পছন্দের মানুষের সাথে বিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু ও কি করেছে তা কি ভুলে গিয়েছো? ওর জন্য আমাদের বাইরের মানুষের কাছে কত অপদস্থ হতে হয়েছে। ওর জন্য এই বাড়ির সকলে অপমানিত হয়েছে। যদি আমার বড় মেয়ে কবিতা না থাকতো তাহলে আমরা রাস্তাও বের হতে পারতাম না। কবিতা আমাদের সকলকে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এখন কাজলকে আমি যা বলবো ওর তাই করতে হবে। আমি বাধ্য নই তোমার কথা শোনার জন্য। কাজলের কথাটি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। গর্জে উঠল আশিস সৌদাগর এবং উচ্চস্বরে কাজলের উদ্দেশ্যে বলল, তুমি বাধ্য আমার কথা শুনতে, আমি তোমার বাবা।
আপনি শুধু কবিতার বাবা, আপনি যদি সত্যি আমার বাবা হতেন তাহলে কখনো আমার সাথে এত বড় অন্যায় হতে দিতেন না। আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে কখনো আমার বিয়ে দিতেন না। তাও এমন একটি ছেলের সাথে যে কিনা অন্য একটি মেয়েকে আমাদের বিয়ের অনেক আগে থেকেই ভালোবাসে। আপনি অনেক হয়েছে, এটা খাবারের টেবিল কেন যুদ্ধক্ষেত্র না। আজিজ সৌদাগরের কথা শুনে আশিস সৌদাগর ও কাজল চুপ হয়ে গেল। তখনই আজিজ সৌদাগর কাজলের উদ্দেশ্যে বলল, আমি জানি আম্মু, শুভ্র যা করেছে তা ভুল নই, অন্যায়, কিন্তু এটাও ঠিক। বিয়ে কোনো ছেলে খেলা না আম্মু। তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, তোমরা একে অন্যের জীবন সঙ্গী। কাজল উঠে দাঁড়ালো চেয়ার থেকে এবং আজিজ সৌদাগরের কথা শুনে আজিজ সৌদাগরের উদ্দেশ্যে বলল, মাফ করবেন চাচ্চু, আমি জানি আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। কিন্তু আমি এমন কোনো মানুষের সাথে থাকতে পারবো না যে অন্যের কথা শুনে আমাকে দোষী সাব্যস্ত করে, যে নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ের পিছনে ঘুরে, নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের কাছে চলে যায়। কথাটি বলেই সেখান থেকে চলে যায় কাজল। আশিস সৌদাগর কিছু বলবে তার আগেই আজিজ সৌদাগর তাকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল। আজ আর কারো খাওয়া হলো না। সকলে নিজের রুমে চলে গেল। এদিকে সকলে যেতেই তামান্না সৌদাগর চোখের পানি আর ধরে রাখতে পারল না। নিজের স্বামীর সামনে মেয়ের পক্ষ নিয়ে কথা বলতে পারেন না তামান্না। কারণ এই অভ্যাস যে ওনার নেই, আর না আছে এত সাহস। নিজের স্বামীর মুখের উপর কথা বলা বা স্বামীর কথায় দ্বিমত পোষণ করা কখনো তামান্না সৌদাগরকে দিয়ে সম্ভব না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেঘরাজ এই মাত্র বাড়ি ফিরেছে, সাথে রয়েছে ওর বন্ধু আরশ। আরশ ও মেঘরাজ ছোটবেলার বন্ধু, একজন আরেকজনের সম্পর্কে এমন কিছু নেই যা জানে না। মেঘরাজ বাড়ির ভিতরে প্রবেশ করে, বাড়ির অবস্থা কিছুটা থতমত দেখে খুব ভালোভাবে বুঝতে পারে নিশ্চয়ই বাড়িতে কিছু হয়েছে। হিমেল সোফায় বসে টিভি দেখছে, তাও সাউন্ড অনেক কমিয়ে, যাতে কারো কানে সেই সাউন্ডের শব্দ না পৌঁছায়। না হলে পরে দেখা যাবে খাবার টেবিলে ঘটে যাওয়া ঘটনার সব রাগ ওর উপর পড়বে। মেঘরাজ টিভি ও হিমেলের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ হিমেলের টিভি দেখায় বিঘ্ন ঘটায়। হিমেল সামনে থাকা মানুষটির দিকে তাকাতেই সেখানে মেঘরাজকে দাঁড়ানো দেখতে পায়। হিমেল হোঁচকচিয়ে উঠে বসে। তখনই মেঘরাজ হিমেলকে উদ্দেশ্যে করে বলল, বাড়িতে কি ঘটেছিল? হিমেল মেঘরাজকে সকল ঘটনা খুলে বলে। কথাগুলো শুনে মেঘরাজ একটি ছোট করে নিঃশ্বাস ফেলে। পিছে দাঁড়ানো আরশ সব কিছু শুনে ও এই বাড়িতে ঘটা সকল ঘটনা সম্পর্কে অবহিত। তাই আরশ আর অবাক হলো না। কিন্তু কিছু একটা চলছে মেঘরাজের মনে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাতের আধার পুরোপুরি গ্রাস করতে পারেনি এই শহরকে। হয়তো আজ জোছনা রাত, তাই তো চাঁদের আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহর জুড়ে। ছাদের এক কোণায় আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একজন নারী দেহের চোখ। মৃদু বাতাসে ওই নারীর চুল ও শাড়ির আঁচল উড়ে চলেছে। কিন্তু কাজলের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কাজল এক দৃষ্টিতে আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে আছে। হয়তো নিজের মনের কষ্টগুলো উজাড় করে বলছে। কাজল যখন চাঁদ দেখতে ব্যস্ত তখনই ছাদে নিঃশব্দে প্রবেশ করল একটি পুরুষ অবয়ব। কাজল তার ঠোঁটে তাচ্ছিল্যর হাসি ফুটিয়ে তুলল। হয়তো এই হাসি কটাক্ষ করছে পুরুষ অবয়বটিকে। পুরুষ অবয়বটি দাঁড়ালো ছাদের আরেক কোণায়। না, কাজল ওই পুরুষ অবয়বটি তাকাচ্ছে। আর অবয়বটি কাজলের দিকে তাকাচ্ছে। দুজনার দৃষ্টি এখন আকাশে থাকা ওই গোলাকৃতি চাঁদের দিকে। হয়তো চাঁদের মাধ্যমে নিজেদের মনের ভিতরে থাকা বার্তা একজন আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছে। নিস্তব্ধ ও নিঃসঙ্গ রাতে জন মানব মানবী একজন আরেকজনের থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। একে অন্যকে অনেক ভালোভাবে বুঝতে পারছে। একজন আরেকজনের মনের কথাও খুব সহজে পড়তে পারে। তবুও আজ দুজন দুজনার কাছে আজ যেন অপরিচিত। কাজল ছাদ থেকে চলে যাওয়ার জন্য উদ্বেগ নিতেই তখনই পুরুষ অবয়বটির কণ্ঠ ছেড়ে গান ভেসে আসলো। বাগিচায় বুলবুলি তুই ফুল দিসনে আজি দোল, আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি। চন্দ্রাতে বিলোল। কাজলের চোখ থেকে হঠাৎ ফোঁটা অশ্রু বেয়ে পড়ল পুরুষ অবয়বটির গান শুনে। অশ্রুগুলো হয়তো সাক্ষ্য দিচ্ছে পুরুষটির প্রতি কাজলের স্বার্থহীন ভালোবাসার। মোহনার দুচোখ উপন্যাসের পাতায় নিবন্ধ। মোহনা উপন্যাস পড়া শুরু করলে যেন দিন দুনিয়া ভুলে যায়।
শুধু মনে রাখে উপন্যাসে থাকা চরিত্রগুলোর কথা। কখনো কল্পনার জোয়ারে ভেসে নায়িকার জায়গায় নিজেকে বসিয়ে দেয়। আবার কখনো বা নায়কের জন্য দুঃখ প্রকাশ করে। আত্মা ও সত্তা দুটোই উপন্যাসের মধ্যে ঢুকে যায়। মোহনা অনেক বেশি বই প্রেমী। খাবার না খেয়ে থাকতে পারবে মোহনা। কিন্তু বই না পড়ে যেন কিছুতেই থাকতে পারবে না। হঠাৎ কেউ এসে তড়িৎ গতিতে মোহনার হাতের থেকে উপন্যাসের বইটি নিয়ে ছুঁড়ে মারল। বই গিয়ে পড়ল কিছুটা দূরে। হঠাৎ করে ঘটনায় প্রথমে মোহনা বেশ ঘাবড়ে গেলেও তারপরের মুহূর্তে নিজেকে প্রস্তুত করে নিল। কারণ মোহনা বেশ ভালোভাবে জানে এখন ওর সাথে কি ঘটতে চলেছে। মোহনার ধারণা মতে ওর সাথে কিছুই ঘটল না, উল্টো একটি মমতাময়ী হাত ওর এলোমেলো চুলগুলো ছুঁয়ে গেল। মোহনা চোখ তুলে তাকাতেই নিজের মা সালেহা সৌদাগরকে দেখতে পেলেন। সালেহা সৌদাগর খুবই বিনয়ী কণ্ঠে মোহনার উদ্দেশ্যে বলল, আম্মু রাতে খাবার খেতে নিচে যাসনি কেন? মায়ের কথা শুনে মোহনা নিচু স্বরে বলল, ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, যখন ক্ষুধা লাগবে তখন নিচে গিয়ে খাবার খেয়ে নিস। এখন এই ছবিটা দেখতো ছেলেটা কেমন দেখতে? কথাটি বলেই সালেহা সৌদাগর মোহনার সামনে একটি যুবকের ছবি তুলে ধরল। মোহনা তাকালো না সেই ছবির দিকে। না তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, সত্য জেনেও কেন আমাকে বিয়ের জন্য বাধ্য করছো মা? দয়া করে বন্ধ করলো এইসব। কথাটি বলার সাথে সাথে হঠাৎ সালেহা সৌদাগর মোহনার চুলগুলো নিজের হাত দিয়ে টেনে ধরল। ব্যথায় ককিয়ে উঠল মোহনা, তবুও মুখ দিয়ে টু শব্দ অবধি বের করল না ও। সালেহা সৌদাগর রাগে গর্জে বললেন, আর কত জ্বালাবি আমাদের, এবার তো মুক্তি দে। আমাদের জান খেয়ে দম নিবি। শয়তান মেয়ে, তোর সাহস হলো কি করে বিয়ের জন্য না করার? তুই কি ভেবেছিস আমাদের খেয়ে আমাদেরটা পরে অন্য কারো গুণগান করবি? তুই যতই না করিস তোর এই ছেলেকে বিয়ে করতে হবে। হয়তো এই ছেলেকে বিয়ে করবি নয়তো মরবি। মরব। কথাটি মোহনার মুখ থেকে বের হতেই যেন সালেহা সৌদাগরের আগুনে ঘি ঢালার মতো কাজ করল। সালেহা সৌদাগর কিছু বলতে যাবে তখনই পিছন থেকে কাজল বলে উঠল, চাচি আম্মু, দয়া করে আপুকে বকা বন্ধ করো। কাজলের কথা শুনে সালেহা সৌদাগর মোহনার চুল ছেড়ে দিয়ে হনহন করে বের হয়ে গেল মোহনার রুম থেকে। মায়ের কথাগুলো মোহনার হৃদয়ে ছুরির মতো আঘাত করল যেন। তবুও মোহনা চুপচাপ সব সহ্য করে গেল। মোহনা ওর মায়ের যাওয়ার পানে তাকিয়ে নিজের কাছে নিজে প্রশ্ন করল, মা তুমি বাড়ির সকলের সাথে এত ভালো ব্যবহার করো, তাহলে আমার সময় এত নিষ্ঠুর কেন? আমিও তো তোমারই পেটের সন্তান। আমি তো কোনো ভুল করিনি। তাহলে কেন আমাকে একটু একটু করে মেরে ফেলতে চাইছো? কাজল মোহনাকে চুপচাপ বসে থাকতে দেখে মোহনার সামনে এসে বলে উঠল, আপু কেন তুমি এত কিছু সহ্য করছো? মোহনা কাজলের কথায় প্রতি উত্তরে কিছু না বলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো কাজলের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কাজলের উদ্দেশ্যে বলল, আমি একা থাকতে চাই কাজল। কাজল আর কিছু না বলে চলে গেল সেখান থেকে। তখনই হঠাৎ বিকট শব্দে মোহনার ফোন বেজে উঠল। মোহনা তাকালো ওর ফোনের দিকে। ফোনে ভেসে ওঠা নাম্বারটি দেখে এত বিষাদের মধ্যেও প্রশান্তি পেয়ে গেল মোহনার হৃদয়। ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটি পুরুষালী কণ্ঠ বলে উঠল, তোমার কি খুব কষ্ট হচ্ছে মোহ? না, কষ্ট হচ্ছে না। তুমি তোমার প্রেমিক পুরুষের কাছে মিথ্যা বলছো মোহ। তোমার কি মনে হয় তুমি না বললে আমি জানতে পারবো না? কিভাবে বুঝে ফেলো আমার হৃদয়ের যন্ত্রণাগুলো? আমি তো কিছু বলি না। আমি যে তোমারই অংশ মোহ। শরীরের এক অংশ ব্যথা পেল অন্য অংশকে সেই ব্যথার অনুভব করাতে হয় না। সত্যি কি আমরা এক হতে পারবো তাজ? নাকি এই দুনিয়ার মানুষগুলো আমাদের আলাদা করে ফেলবে? তুমি কি অনেক কষ্ট পেয়েছো আমার প্রিয়তমা? আমি আসবো তোমার কাছে। না তুমি এসো না তাজ, তোমাকে ওরা সহ্য করতে পারে না। তাহলে তুমি এসে পড়ো আমার কাছে। তুমি বিশ্বাস করো তুমি চাইলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি পালাতে চাই না তাজ, আমি তোমার সাথে মাথা উঁচু করে নিজের জীবন অতিবাহিত করতে চাই। তুমি যা চাও, আমি সব সময় তোমার সাথে আছি। আমি তোমাকে ভালোবাসি। আমার যদি আমৃত্যু তোমার অপেক্ষা করতে হয় তাও আমি করব। আমি তোমাকে সবসময় ভালোবাসি ও বাসব। তাজের কথা শুনে মুখে হাসি ফুটল মোহনার। ও তো বিষাদ এত যন্ত্রণা সবকিছু যেন উধাও হয়ে যায় এই পুরুষটির সাথে কথা বলে। সব কষ্ট তুচ্ছ হয়ে যায় এই পুরুষটির গলার আওয়াজ শুনে। যখন তাজ বলে ভালোবাসি তখন যেন হাজারো কষ্ট সহ্য করার শক্তি পেয়ে যায় মোহনা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সকাল শুরু হতেই ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির তিন গিন্নি।
তাদের ব্যস্ততার সাথেই যেন সকাল শুরু হয়। সকালে উঠে নিজেদের স্বামীর জন্য নাস্তা বানানোই যেন ওনাদের প্রধান কাজ। সকাল 7টার ভিতরে বাড়ির সকল সদস্যদের নাস্তা খেতে হয়। কারণ এটি সৌদাগর বাড়ির নিয়মের মধ্যে একটি। তাই সকল সদস্যদেরকে সকাল সকাল উঠতে হয়। মেহরিন ঝিমাচ্ছে ও দাঁত ব্রাশ করছে। কাল রাতে কিছুটা দেরি করে ঘুমানোর ফলে এখনো ঘুমের প্রভাব রয়েছে। আবার আজ ওদের একসাথে ভার্সিটিতে যেতে হবে। তাই তো সবকিছু তড়িঘড়ি করে করছে। এর মধ্যে মেহরিনের রুমে প্রবেশ করল মায়া। মেহরিনকে এখনো দাঁত ব্রাশ করতে দেখে বলল, তুই এখনো দাঁত ব্রাশ করছিস, তাহলে তৈরি হবি কখন? মেহরিন দাঁত ব্রাশ করা বন্ধ করে তাকালো মায়ার দিকে এবং বলল, আজ কলেজে না গেলে হবে না। মেহরিনের কথার প্রতি উত্তরে মায়া বলল, আরে বোকা, কলেজ শুরু হতে এখনো দেরি আছে। মুখ ধুয়ে নাস্তা করতে হবে। নিচে যেতে দেরি হলে আজ মামারা অনেক বকা দেবি। মায়ার কথা শুনে মেহরিনের চোখ থেকে ঘুম ছুটে গেল। বাড়ির সকল ছোট সদস্যগুলো বাড়ির কর্তা আজিজ সৌদাগর, আসলাম সৌদাগর ও আশিস সৌদাগরকে অনেক বেশি ভয় পায়। অবশ্য এই বাড়ির বড় সদস্যগুলোর উপরও তাদের মোটামুটি ভালোই প্রভাব রয়েছে। মেহরিন তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে মায়াকে সাথে নিয়ে নিচে নেমে আসলো। নিচে নেমে দেখতে পেল সকলে খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য বসে আছে। ওরা দুজন খুব ভালোভাবে বুঝতে পারছে সকলে যে ওদের জন্যই অপেক্ষা করছিল। মায়া ও মেহরিন শুকনো ঢোক গিলে নিজেদের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ল। খাবারের মাঝে আজিজ সৌদাগর বলে উঠলেন, আজ তোমাদের ভার্সিটির প্রথম দিন, আমি চাই না তোমরা ভার্সিটি পড়তে গিয়ে কোনো উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করো। পড়তে যাবে ভালো কথা, কিন্তু সেখানে শালীনভাবে যাবে, সকলের সাথে সুন্দর করে কথা বলবে। কেউ যেন তোমাদের নামে খারাপ কিছু বলতে না পারে এই চেষ্টা করবে। বাড়ির মান সম্মান বজায় রাখার চেষ্টা করবে। আজিজ সৌদাগরের কথা শুনে চারজন একসাথে বলে উঠল, জি বুঝতে পেরেছি। সকলে আবার খাবার খাওয়া শুরু করল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। যতটা আনন্দিত হয়ে ভার্সিটিতে প্রবেশ করেছিল এখন ততটাই নিরাশা ছেয়ে আছে মায়া, মেহরিন, হিমেল ও আয়ুষের মুখে। কারণ ওরা তিনজন সিনিয়রের সামনে দাঁড়িয়ে আছে। শুধু ওরা চারজন না, সাথে আরও নতুন ভর্তি হওয়া ছেলে মেয়েরাও ওদের সাথে দাঁড়িয়ে আছে। কিছু সিনিয়ররা ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, যেন ওরা কোনো মানুষ না, সার্কাসে থাকা প্রাণী। ওদের সামনে পাঁচজন ছেলে সিনিয়র, মায়া, মেহরিন, হিমেল, আয়ুষ সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। ছেলে সিনিয়রগুলো মূলত ভাবছে ওদের কি র্যাগিং দেওয়া যায়। আজ পর্যন্ত র্যাগিং শব্দটি শুধু মুখে শুনেছে ওরা চারজন, কিন্তু আজ প্রথম কাউকে র্যাগিং করতে দেখবে, তাও নিজেদের সাথে। সিনিয়রের মাঝে একজন বলে উঠল, তোমাদের সাথে কি করা যায় বলে তো? মুখ দেখে তো মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। কেঁদে কুটে লাভ হবে না, আমাদের দেওয়া কাজ তো তোমাদের করতেই হবে, না হলে যে তোমাদের এই ভার্সিটিতে থাকা দুষ্কর হয়ে পড়বে। আমরা ভেবে নিয়েছি তোমাদের কি করতে হবে তোমরা করবে। কি হচ্ছে এখানে? পুরুষালী গম্ভীর গলায় হঠাৎ পিছন থেকে কেউ কথাটি বলে উঠল। চার ভাই বোন ও সিনিয়রগুলো পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল, কি হচ্ছে এখানে? গম্ভীর ও ভারী কণ্ঠে কথাটি বলতেই সকলে পিছন ফিরে তাকালো। সকলের দৃষ্টি নিবদ্ধ হলো সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে। ছেলেগুলো যুবকটিকে দেখে ভয়ে কিছুটা পিছু হেঁটে গেল। যুবকটি এক হাতের উপর আরেক হাত ভাঁজ করে বলল, এখানে এত ভিড় লাগিয়ে রেখেছ কেন? তোমাদের কি ক্লাস নেই? সিনিয়র ছেলেগুলো জবাবে আমতা আমতা করে বলল, না মানে স্যার। ছেলেগুলো তাদের কথা পূর্ণ করতে পারল না। তার আগেই পুরুষটি বলে উঠল, না মানে শুনতে চাইনি আমি যেই প্রশ্ন জিজ্ঞেস করেছি শুধু তার উত্তর চাই। সিনিয়ররা কিছু বলবে তার আগেই হিমেল বলে উঠল, সিনিয়র ভাইরা আমাদের সাথে র্যাগিং করতে চাইছিল, তাই আমাদের সবাইকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। হিমেল কথাটি শেষ করতেই সিনিয়র স্টুডেন্টগুলো নিজেদের মাথা নিচু করে ফেলল। সাফওয়ান এগিয়ে গেল স্টুডেন্টগুলোর কাছে এবং নমনীয় গলায় ওদের উদ্দেশ্যে বলল, তোমাদের র্যাগিং করার এত শখ, কিন্তু তোমরা কি জানো কাউকে কিছু করানোর আগে সেই কাজ আগে নিজের করে দেখতে হয়। তাই তোমরা এখন নিজের হাত উঁচু করে এই পুরো ভার্সিটির 10 বার চক্কর লাগাবে। বুঝতে পেরেছ? সরি স্যার, আজকের জন্য ক্ষমা করে দিন, আর করব না। সেট আপ, যা করতে বলেছি চুপচাপ করো। ছেলেগুলো আর কোনো উপায় না পেয়ে হাত উঁচু করে পুরো ভার্সিটির চক্কর লাগাতে লাগলো। সাফওয়ান কাউকে কিছু না বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই সেখান থেকে চলে গেল।
মেহরিন, হিমেল, আয়ুষ, মায়া শুধু ওনার চলে যাওয়া দেখল। এবং একজন আরেকজনকে জিজ্ঞেস করল, উনি কে ছিলেন? কথাটি বলতেই দূরে দাঁড়ানো একজন স্টুডেন্ট বলে উঠল, উনি এই ভার্সিটির ইংরেজি টিচার, ভীষণ রাগী, তাই সকলে কম বেশি ওনাকে অনেক ভয় পায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কড়া রোদের তাপ এসে পড়ছে কাজলের উপরে। রোদের প্রকোপ এতটাই বেশি যে গাছগুলো ও হতাশায় ডুবে রয়েছে। কোথাও কেন বাতাসের ছিটে ফোটাও নেই। মাথায় ওড়না ভালোভাবে প্যাঁচিয়েও রোদের প্রকোপ থেকে মুক্তি মিলছে না। উল্টো গরম যেন আরও জেকে বসেছে। দ্রুত পা চালিয়ে বাসায় ফিরার চেষ্টা করছে কাজল। রোদে শরীর জ্বলছে। একটু পানি খেতে পারলে ভালো হতো। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। হঠাৎ কাজল ওর ওড়নায় টান অনুভব করল। কাজলের পা সেখানেই স্থির হয়ে যায়। কাজল নিচে তাকাতেই হাতে ছাতা ধরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পেল। রাস্তা মাত্রা অতিক্রম গরম হওয়া সত্ত্বেও কাজল রাস্তায় বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এবং কোমল কণ্ঠে বাচ্চাটির উদ্দেশ্যে বলল, তোমার কিছু লাগবে সোনামনি? বাচ্চাটি মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। কাজল মুচকি হেসে বলল, কি চাই তোমার? বাচ্চাটি কাজলের দিকে এক বোতল পানি ও একটি ছাতা এগিয়ে দিয়ে বলল, তুমি এই পানিটুকু খাও, এই ছাতি মাথার উপর মেলে তারপর যাও। এইটাই আমি চাই। পানি ও ছাতা দেখে কাজল নিজের চোখ মুখ শক্ত করে ফেলল। এবং বাচ্চাটির উদ্দেশ্যে বলল, তোমাকে কে পাঠিয়েছে সোনামনি? আমাকে ভাইয়া তোমাকে এইসব দিতে কইছে। এবং আমার কাছে যেই ছোট্ট ছাতা আছে সেই ছাতাটাও ভাইয়া কিনে দিছে। ভাইয়া কইছে পানি ও ছাতা তোমাকে দিতে। কাজল বেশ ভালোভাবে বুঝতে পারছে এইসব কে করেছে। তীব্র পিপাসা লাগার পরেও কাজল পানি ও ছাতা গ্রহণ করতে চাইল না। তাই কাজল বাচ্চাটির উদ্দেশ্যে বলল, আমার এইগুলোর প্রয়োজন নেই। পানি আর তুমি তোমার ভাইয়াকে ফিরতো দিয়ে দাও। কথাটি বলেই কাজল উঠে চলে যেতে লাগলো। কাজল উঠার আগেই কাজলের ওড়নায় আঁচলে টান দিল বাচ্চাটি। কাজল বাচ্চাটির উদ্দেশ্যে কোমল কণ্ঠে বলল, কি হয়েছে, আবার ডাকছো কেন? বাচ্চাটি হঠাৎ নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপু দয়া করে এগুলো নিন না। আমি ভাইয়াকে কইছি আমি আপনাকে এগুলো দিমু। আমার আব্বু আম্মু কেউ নাই। ভাইয়া আমারে খাবার দেয়, জামাকাপড়, নতুন জামাকাপড় কিন্না দেয়। কিন্তু আমার কাছে কোনো সময় কিছু চায় না। আজ ভাইয়া আপনারে এইগুলো দিতে কইছে। আজ প্রথমবার ভাইয়া আমারে তার জন্য কিছু করতে কইছে। আপনি দয়া কইরা এগুলো নিন। আমি অনেক খুশি হমু। বাচ্চাটির কথা শুনে কাজল ঝাপটে ধরল বাচ্চাটিকে এবং বলল, আমি অবশ্যই নিব সোনামনি, তুমি আর কেঁদো না। তোমার মতো এত কিউট বাচ্চাদের কাঁদতে হয় না। কথাগুলো বলেই বাচ্চাটির হাত থেকে পানির বোতলটি নিয়ে নিল কাজল। বোতলের মুখা খুলে প্রথমে বাচ্চাটিকে পানি খাইয়ে দিল। তারপর নিজে পানি পান করল। বাচ্চাটির কথা শুনে মন জ্বলছে কাজলের। মায়ের ভালোবাসা পেলেও বাবা থাকতেও তার ভালোবাসা পায়নি কাজল, তাই তো কিছুটা হলেও কাজল বাচ্চাটির কষ্ট বুঝতে পারছে। কাজল নিজের ব্যাগ হাতরে একটি বিস্কুটের প্যাকেট বের করে বাচ্চাটির হাতে ধরিয়ে দিয়ে বলল, এইটা খেয়ে নিবে। আর কখনো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে জানাবে। তোমার ভাইয়ার কাছে আমার ঠিকানা আছে, তার থেকে নিয়ে নিবে। কথাটি বলেই কাজল বাচ্চাটির গালে একটি চুমু এঁকে দিল। তখনই বাচ্চাটি কাজলের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা আপু, ভাইয়া তোমার কি হয়? প্রশ্নটি শুনে যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল কাজল। এই প্রশ্নের উত্তর দেওয়া যে তার কাছে এখন অনেক কঠিন। কি পরিচয় দিবে কাজল? কাজলের কাছে আদৌ কি কোনো পরিচয় আছে দেওয়ার জন্য? কাজলের মাথায় কিছু স্মৃতি এসে হানা দিতেই বুকের ভিতরে তীব্র যন্ত্রণা হতে শুরু করল। কাজল ভাঙ্গা গলায় বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, তোমার ভাই আমার দুলাভাই হয়। কথাটি বলেই আর অপেক্ষা করল না কাজল। দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। কাজল চলে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো মেঘালয়। মেঘালয় তাকিয়ে রইল কাজলের যাওয়ার পানে। মেঘালয়ের বুকেও যে অনেক ব্যথা হচ্ছে। এই ব্যথা যেন ওর ভিতরের সত্তাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। মেঘালয় হাঁটু গেড়ে বসে পড়ল গাছের নিচ, তারপর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, কেন আমার ভাগ্যে তুমি ছিলে না কাজল? কেন তুমি আমার হয়েও হলে না? কেন আমি তোমাকে পেয়েও হারালাম? আমরা একজন আরেকজনকে এত ভালোবেসেও এক হতে পারলাম না। কেন তোমাকে ভালোবাসাও এখন আমার অপরাধ? কেন তোমার কথা ভাবাও কারো সাথে বেইমানি করা? মেঘালয়ের কথা শোনার জন্য বা ওর কষ্টে সহানুভূতি প্রকাশ করার জন্য কেউ নেই। শুধু এই গাছগুলো, এই আকাশ সাক্ষী রইল ভালোবাসার জন্য মেঘালয়ের বুকের ভিতরে চলা আর্তনাদ।
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কাজল, তোর মুখ এত শুকনো লাগছে কেন? বাড়ির ভিতরে প্রবেশ করতেই কথাটি জিজ্ঞেস করল মোহনা। কাজল প্রতি উত্তরে কিছু বলবে তার আগেই মোহনা আবার বলে উঠল, তুই সোফায় বসো, আমি আগে তোর জন্য পানি আনছি। কথাটি বলেই মোহনা কাজলের জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো। কাজলের মুখ দেখেই বোঝা যাচ্ছে কাজল কতটা ক্লান্ত। কাজল সোফায় বসে পানি পান করল। মোহনাও কাজলের পাশে বসেছে। কাজল নিজের কাঁধে থাকা ব্যাগটি টেবিলের উপর রেখে মাথা এলিয়ে দিল মোহনার কোলে এবং মোহনার উদ্দেশ্যে বলল, ভালোবাসলে এত কষ্ট কেন পেতে হয় আপু? ভালোবাসা এত যন্ত্রণাদায়ক কেন? চলবে।